আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো আইএলটিএস রিডিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। ওকে, সো ডায়াগ্রাম লেবেলিং নিয়ে আমাদের অনেকের মধ্যে একটু আতঙ্ক কাজ করে, কারণ হচ্ছে আহ মাঝখানে কয়েক বছর ডায়াগ্রাম লেবেলিং এর প্রশ্ন তেমন আসেনি। তো দেখা গেছে যে ক্যামব্রিজের বইগুলোতেও তেমন কোয়েশ্চেন্স আমরা দেখিনি, যেটা একটু ওল্ড ভার্সনের বইগুলোতে ছিল, যেমন ক্যামব্রিজ 6, 7, 8, 9, 10, 11 এগুলোতে যেমন ছিল, তেমনটা এই লেটেস্ট ক্যামব্রিজ বুকগুলোতে তেমন দেখা যাচ্ছে না। তাই আমরা হয়তো বা এটা প্র্যাকটিস করিনি, বাট রিসেন্টলি এই টাইপের কোয়েশ্চেনটা খুব বেশি আসছে। তো এটা দেখে অনেক পরীক্ষার্থীরা বা অনেক স্টুডেন্টরাই একটু ভয় পেয়ে যাচ্ছেন। বাট আমি এতটুকুই বলতে চাই যে এটাতে একদমই ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং। আমরা রিডিং এ জানি গ্যাপ ফিলিং যে আসে, সেটা খুবই একটা আমাদের মনে হয় যে ইজি, ট্রু ফলস নট গিভেন এন্ড গ্যাপ ফিলিং এর কোয়েশ্চেন গুলো আমাদের কাছে কিন্তু ইউজুয়ালি ইজি মনে হয়। সো ডায়াগ্রাম লেবেলিংটাও ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং। এখানে কি হয়, আমাদের প্যাসেজে একটা কোনো একটা মেশিন বা কোনো একটা জিনিসের বর্ণনা দেয়া থাকে, যে এটার এখানে এটা আছে, ওইখানে এটা ফর্ম করেছে, বা একটা মেশিনের মধ্যে কি কি আছে স্ট্রাকচার, সেগুলো ডিসক্রাইব করা হয় প্যাসেজে। আর কোয়েশ্চেনে গিয়ে আপনাকে একটা ছবি আঁকা হবে, একটা চিত্র দেয়া হবে। ঠিক আছে, এই চিত্রটাতে কোথায় কি বসবে, কোন পার্টস এর কি নাম, সেটা আপনি প্যাসেজটা পড়ে আইডেন্টিফাই করবেন। খুবই সহজ একটা বিষয়। এটা ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং। এখানে আপনি প্যাসেজ পড়ে সেখানে এই গ্যাপের মধ্যে ওয়ার্ডটা বসাবেন। ঠিক আছে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আরেকটা জিনিস বলে রাখি, যে ট্রু ফলস নট গিভেন যেমন অর্ডার মেনটেন করে আসে, মানে সিরিয়াল মেনটেন করে আসে আর কি, সিকোয়েন্সিয়ালি আসে। এক নাম্বারের পরেই 2 নাম্বারের আনসার, তারপর 3 নাম্বারের আনসারটা আসে। ঠিক তেমন ভাবেই আমাদের ডায়াগ্রাম লেবেলিং এরটাও সেম ভাবেই আসে। এখানে আপনি ধরেন আপনার 1 নাম্বারে একটা, তারপরে 2 নাম্বারটা এর পরেই থাকবে, আগে থাকবে না। অর্ডার মেনটেন করেই আসে। তো এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন টাইপ, আর এখনকার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপও। সো আমরা আজকে সেটাই সলভ করব। আরেকটা জিনিস বলে রাখি, ডায়াগ্রাম লেবেলিংটা নর্মালি প্যাসেজ 1 এন্ড 2 তে বেশিরভাগ সময় আসে। প্যাসেজ 3 তে সেটা খুবই কম দেখা যায়। আর ডায়াগ্রাম লেবেলিং এর আগে অন্য টাইপের একটা কোয়েশ্চেন দেখা যায়। ধরেন আপনার প্যাসেজ 1 এ যদি আসে, তাহলে দেখবেন এর আগে অন্য একটা কোয়েশ্চেন টাইপ আছে। ম্যাচিং হেডিং হতে পারে, অথবা গ্যাপ ফিলিং হতে পারে। গ্যাপ ফিলিং সাধারণত হয় না, কারণ হচ্ছে এটাই একটা ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং। ট্রু ফলস নট গিভেন হতে পারে। সো এর পরে হচ্ছে এটা আসে। এটা দিয়ে কখনোই প্যাসেজের কোয়েশ্চেন গুলো শুরু হয় না। ঠিক আছে, খুবই সহজ একটা কোয়েশ্চেন টাইপ। মানে আমি বারবার সহজ কথাটাই এমফাসাইজ করছি, কারণ হচ্ছে আমি চাই আপনারা সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে এটা সলভ করা শুরু করেন। ওকে, সো আজকে আমরা ডায়াগ্রাম লেবেলিং পড়বো। আর যে কোনো টাইপের গ্যাপ ফিলিং যখন আমরা সলভ করি, তখন আমাদের প্রথমেই বলা হয় ইনস্ট্রাকশনস পড়ার জন্য। প্রথমে আমরা ইনস্ট্রাকশনস গুলো পড়বো, মানে হচ্ছে এখানে কয়টা ওয়ার্ড আমাদের লিখতে হবে, 1 ওয়ার্ড অনলি নাকি 2 ওয়ার্ড নাকি নো মোর দেন 3 ওয়ার্ড, এরকম আমাদের ওয়ার্ড লিমিটটা পড়তে হবে। মনে করেন যে আপনার প্যাসেজে আছে রেড রোজ, আপনার প্যাসেজে রেড রোজ কথাটা আছে। এখন আপনি গ্যাপ ফিলিং এ রেড রোজ পেয়ে সেটা বসালেন, কিন্তু আপনার ইনস্ট্রাকশনস এ একদম ক্লিয়ারলি লেখা আছে 1 ওয়ার্ড অনলি। এখন আপনি যে রেড রোজ লিখলেন, সেটা তো একসেপ্ট হবে না। আপনি যদিও রোজ লিখেছেন, কিন্তু সেটা তো কেটে দিবে, মার্কিং হবে না। তো এই কারণে আমাদের ইনস্ট্রাকশনসটা খুব ভালো করে পড়তে হবে, আমাদের ওয়ার্ড লিমিটটা আমাদেরকে দেখতে হবে। দেন আমরা দেখব হেডিংটা। হেডিংটা দেখবো। হেডিংটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে এখানে কি নিয়ে কথা বলা হবে। এরপরে আমরা কোয়েশ্চেন গুলোকে একটু আন্ডারলাইন করে ফেলবো। অনেক সময় দেখা যায় কোয়েশ্চেনটা, আমাদের তো একটা চিত্র থাকে, তো চিত্রের মধ্যে এভাবে ঘুরেও আসতে পারে 1 2 3 4 5, অথবা 1 2 3 সিকোয়েন্স মেনটেন করেও আসতে পারে। সেটা আপনি চিত্রটা দেখলেই বুঝবেন একটু পর। আচ্ছা, তো আমরা এরপরে কিওয়ার্ড ফাইন্ড আউট করব। ছবির মধ্যে অনেক কিছুই আপনি অ্যারো চিহ্ন দিয়ে অনেক কিছুই লেবেল করা থাকে, যেহেতু এটার নাম ডায়াগ্রাম। সো কিছু কিছু কিওয়ার্ডস দেখে আমরা সেটা খুব সহজেই আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো। ওকে, সো আমরা এখন চলে যাই আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনে। আমরা আজকে প্র্যাকটিস করব ক্যামব্রিজ আইএলটিএস
এইট বুক থেকে, ক্যামব্রিজ আইএলটিএস 8 বই থেকে, এবং সেটা হচ্ছে টেস্ট 1। টেস্ট 1 এর প্যাসেজ 1 থেকে আমরা আগে একটা প্র্যাকটিস করব। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি। আহ এখানে একটা পেন্ডুলাম টাইপের আছে, অথবা কোনো একটা মেশিন, আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটা মেশিন। আচ্ছা, আমরা এখন এত মাথা ঘামাবো না, আমরা প্রথমেই কোথায় চলে যাব? প্রথমেই চলে যাব ইনস্ট্রাকশনে। দেখেন এখানে কি লেখা আছে, লেবেল দ্য ডায়াগ্রাম বিলো, চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস। নো মোর দ্যান 2 ওয়ার্ডস মানে আমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 2। এখানে আমরা 2টা শব্দের বেশি লিখতে পারবো না। এখন আমরা ইনস্ট্রাকশনসটা পড়ে ফেললাম, এবার আমরা চলে যাব আমাদের হেডিং এ। হাউ দ্য 1670 লিভার বেসড ডিভাইস ওয়ার্ক। 1670 সালের লিভার বেসড ডিভাইসটা কিভাবে কাজ করতো সেটা এখানে এই ছবিতে দেখানো হয়েছে। ঠিক আছে, 1670 সালের লিভার বেসড ডিভাইসটা কিভাবে কাজ করতো সেটা এখানে দেখানো হয়েছে। এবারে আমরা চলে যাব আমাদের প্যাসেজে। প্যাসেজে আমরা কি খুঁজবো? 1670, এই ওয়ার্ডটা আমরা খুঁজবো। ওকে, আমরা তাহলে প্যাসেজে চলে যাই। এখন ওপেন করব ক্যামব্রিজ আইএলটিএস 8 এর প্যাসেজ 1। আমরা জানি না আমাদের কোথায় আছে আহ, সেই মেশিনটা, 1670-র যে লিভার বেসড মেশিনটা ছিল সেটা কোথায় আছে সেটা আমরা জানি না, এখন আমরা সেটা ফাইন্ড আউট করব। ওকে, আমাদের কিওয়ার্ড হচ্ছে 1670। কিওয়ার্ড হচ্ছে 1670, তারপর ছিল কি? লিভার বেসড ডিভাইস। লিভার বেসড ডিভাইস। এখন আমরা দেখি তো প্যাসেজটাতে, আমরা এখন যেহেতু জানি না কোথায় আছে, তাই আমরা একটু কি করব? স্কিমিং করব, স্কিমিং করে পড়বো, দেখি এখানে আছে কিনা এরকম কিছু। 1670 লিভার বেসড কোনো কিছু এখানে আমাদের এ নাম্বার প্যারাতে লেখা নেই। যেহেতু এটা একটা নাম্বার 1670, সো সেটা কিন্তু খুব সহজেই ডিটেক্ট করা যেত যদি এখানে থাকতো। তো এই নাম্বার প্যারাগ্রাফে সেটা নেই। আমরা চলে যাচ্ছি বিতে, বিফোর দ্য ইনভেনশন অফ আর্টিফিশিয়াল লাইট, এখানেও কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। সিতে চলে যাই, সিতে নাম্বার আছে 30 ডেজ, 12 ডেকেন্স, 12 ডেকেন্স এরকম লেখা আছে, কিন্তু 1670 কিন্তু লেখা নেই। ডি নাম্বারে দেখি, ডি নাম্বারে কোনো নাম্বারই দেখতে পাচ্ছি না, কোনো একটা কোনো নাম্বারই দেখতে পাচ্ছি না, 1670 তো দূরের কথা। ওকে, তারপর আমরা চলে যাই ই নাম্বারে। ই নাম্বারে কিন্তু আছে 14th সেঞ্চুরি। 1670 যে ছিল, আমরা এখন এটার কাছাকাছি চলে এসেছি, 14th সেঞ্চুরিতে আমরা এসেছি। তারপর এখানে 12 আওয়ার পিরিয়ডস আছে, কিন্তু 1670 লিভার বেসড ডিভাইসের কথা একদমই মেনশন করা হয়নি। এবার আমরা দেখি এখানেও আর্লি 1400s লেখা আছে এফ নাম্বার প্যারাগ্রাফে। ওকে, এটাতেও 1670 নেই। এখন আমরা জিতে চলে যাব। To address this, a variation on the original escapement was invented in 1670. এখানে আমরা 1670 পেয়ে গেলাম। এখানে আমরা যা খুঁজছিলাম, আমাদের কিওয়ার্ড, সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি 1670। এবার আমরা যেহেতু পেয়ে গেলাম যে মেশিনটা এখানেই আছে, ভেরিয়েশন অন দ্য অরিজিনাল এসকেপমেন্ট ওয়াজ ইনভেন্টেড। দেখেন, ইনভেন্ট কি করা হয়? কোনো একটা ডিভাইসকেই তো ইনভেন্ট করা হয়। তো আমরা এই প্যারাতে এখন খুঁজবো, এই প্যারা থেকে আমাদের আনসার গুলো পাওয়া শুরু হবে, আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু কোয়েশ্চেনে চলে যাব। আমরা এখন এখানে কি আছে? রাইট ইউর আনসার্স ইন বক্সেস 9 to 13 অন ইউর আনসার শিট। 9 to 13, 9 থেকে 13 পর্যন্ত আছে। তো আমরা 9 নাম্বারটা প্রথমে খুঁজবো। এসকেপমেন্ট। এসকেপমেন্ট আমরা কিন্তু অলরেডি এই ওয়ার্ডটা দেখে এসেছি। এসকেপমেন্ট ওয়ার্ডটা কিন্তু আমরা একটু আগে জি নাম্বার প্যাসেজের শুরুতেই দেখে এসেছি। আমরা একটু দেখি এখানে আবার, এই যে দেখেন এখানে এসকেপমেন্ট ওয়ার্ডটা কিন্তু আছে, অরিজিনাল এসকেপমেন্ট।
To address this, a variation on the original escapement. আমরা সেম ওয়ার্ডটা পেলাম, 1670ও পেলাম, escapement-ও পেলাম। আমরা দেখি এখানে কি লিখতে হবে। রিজেম্বলিং ড্যাশ, রিজেম্বলিং ড্যাশ, রিজেম্বল মানে কি? রিজেম্বল মানে হচ্ছে কোনো কিছুর সদৃশ, মানে কোনো কিছুর মতো, সিমিলার। রিজেম্বল মানে সিমিলার না, একদম সেম টু সেমই বোঝায়। রিজেম্বল করা মানে আচ্ছা, আমরা সহজ ভাষায় বলতে পারি সিমিলার। এখন দেখি তো এই এস্কেপমেন্টটা কোনো কিছুকে রিজেম্বল করছে বা কোনো কিছুর মতো দেখতে। এখন কিসের মতো দেখতে সেটা আমরা বের করবো। It was called the anchor escapement. It was called the anchor escapement, which was a lever based device. আমরা lever based device ও পেয়ে গেলাম, যেটা আমাদের হেডলাইনে ছিল, lever based device, which was a lever based device shaped like a ship's anchor. Shaped like a ship's anchor. দেখেন, shaped like মানে কি? ship's anchor এর মতো শেপ এটার। shaped like a মানে শিপস অ্যাঙ্কারের মতো একটা শেপ। এই যে এখানে লাইক আছে না, লাইক ওয়ার্ডটা আর রিজেম্বল ওয়ার্ডটা কিন্তু সিনোনিমাস। এখানে আমাদের কোয়েশ্চেনে ছিল রিজেম্বলড, আর আমাদের প্যাসেজে আছে লাইক। এখানে লাইক মানে কি? কোনো কিছু সদৃশ বোঝাচ্ছে। তাহলে কিসের মতো? আমাদের কোয়েশ্চেনে, সরি, আমাদের ইনস্ট্রাকশনে ছিল টু ওয়ার্ডস অনলি, দুইটা শব্দ ছিল। তো আমরা দুইটা ওয়ার্ডকে পেয়ে গেলাম, শিপস অ্যাঙ্কার। আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে শিপস অ্যাঙ্কার। আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি যে এটার আনসারটা কি হবে। ওকে, এবার আমরা চলে যাব পরের কোশ্চেনে। এখানে আছে পরের কোশ্চেনটা দেখেন। আগে কোশ্চেনটা দেখার আগে একটু দেখবেন এটা কি ইন্ডিকেট করছে। আচ্ছা, 9 এর আনসারটা একটু লিখে রাখি এখানে। আনসারটা হবে কিপ রিডিং এন্ড লিসেনিং এ আমরা সব সময় সবগুলো ক্যাপিটাল লেটারে লেখার ট্রাই করব। কিপ অ্যাঙ্কার হবে 9 এর আনসার। আচ্ছা, এখন দেখেন 10 নাম্বারটাতে কি ইন্ডিকেট করছে। এখানে একটা দেখেন চাকার মতো বা হুইলের মতো কিছু একটা আছে। এই সবগুলাকে, একটাকে কিন্তু বোঝাচ্ছে না, এই পুরো একটা জিনিসকে এখানে ইন্ডিকেট করছে। দেখেন সেকেন্ড কি বলে, কার্লি ব্রেস দিয়ে এখানে ইন্ডিকেট করছে যে এই পুরোটা জিনিসকে কিছু একটা বলা হচ্ছে। দা ড্যাশ, আমরা নাউন বসাবো এখানে। তো এই পুরো জিনিসটা কি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখেন খাঁজ কাটা একটু কেমন কাটার মতো কিছু জিনিস আছে। এই সবগুলো জিনিস এই ওই জিনিসটাকে কি বলে সেটা আমরা পরে দেখবো, কিন্তু এই পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে সেটা আমরা এখন ফাইন্ড আউট করবো। ওকে, এখানে দেখেন আমরা 2 নাম্বার প্যারাগ্রাফে ছিলাম। Ship's anchor. The motion of a pendulum rocks this device so that it catches and then releases each tooth of the escape wheel. The motion of pendulum rocks this device. পেন্ডুলামের যে মোশনটা সেটা কি করে? সেটা হচ্ছে এই ডিভাইসটাকে দোলায় so that it catches and then releases each tooth of the escape wheel. ইচ টুথ অফ দ্য এসকেপ হুইল মানে যেটা কি করে, এটা রিলিজ করে প্রতিটা টুথ, দাঁত আমরা বুঝতেছি, প্রতিটা দাঁত অফ দ্য এসকেপ হুইলের প্রতিটা দাঁতকে এটা রিলিজ করে। তো তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে, এগুলা হচ্ছে টুথ বা যে মানে আমি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য দাঁত বললাম, টুথ। আর এটা কি? এসকেপ হুইল। কারণ এখানে কিন্তু অন্য কিছুতে আমরা টুথের মতো কিছু দেখতে পাচ্ছি না, দাঁতের মতো কিছু কি দেখা যাচ্ছে এখানে পুরোটাতে? আর এই জিনিসটাই তো দাঁতকে রিজেম্বল করছে, টুথের মতো লাগছে খাঁজ কাটা। সো এটা কি হবে? পুরোটা জিনিস হচ্ছে এসকেপ হুইল, আর এটা হচ্ছে, যেহেতু ইজ টুথ লিখা তার মানে এটা হবে দা টুথ। আশা করি সবাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে এসকেপ হুইল, আর এখানে এটা হবে কি? টুথ।
এটা খুবই সহজ একটা প্যাসেজ, যেহেতু প্যাসেজ ওয়ানে আছে তো এটা একটু ইজি মনে হবে আশা করি সবার কাছে। ওকে, তারপরে দেখেন এখানে এই জিনিসটাকে স্মল আর্ট বলছে। তারপর আমরা চলে যাব এই পার্টটাতে, এই পুরো পার্টটাকে এখানে একভাবে দেখেন কার্লি ব্রেস দিয়ে ইন্ডিকেট করতেছে। এখানে এটাকে বুঝাইছে, এই পুরোটা জিনিস নিয়ে এখন কথা হবে। তারপরে এ ড্যাশ হুইচ বিটস ইচ ড্যাশ, এখানে কোনো কিছু একটা আছে যেটা কি করে, অন্য আরেকটা প্রতি আরেকটা কিছুকে বিট করে। আর ড্যাশ হুইচ বিটস ইচ ড্যাশ, কোনো মানে এটা এখানে কিন্তু নাউনই হবে। আর ড্যাশ কোনো একটা কিছু যেটা অন্য আরেকটা কিছুকে বিট করে। বাংলায় বলতে বুঝিয়ে বলতে গেলে মনে হচ্ছে একটু কি বলে, কমপ্লিকেটেড শোনাচ্ছে হয়তো। কোনো একটা কিছু অন্য কোনো কিছুকে বিট করছে, এরকম কিছু একটা। ওকে, তো আমরা এখন প্যাসেজে ফাইন্ড আউট করি। আমি আমার ড্রয়িং গুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম যে releases each tooth of the escape wheel, in turn allowing it to turn a precise amount. Unlike the original form used in early pendulum clocks, মানে অন্য বাকি পেন্ডুলাম ক্লকসদের চেয়ে আলাদা, the anchor escapement permitted the pendulum to travel in a very small arc. এই অ্যাঙ্কার এস্কেপমেন্টটা কি করতো, এই পেন্ডুলামটাকে কি করতে মানে কি করতে সাহায্য করতো, অনেক ছোট একটা আর্কে এটাকে ট্রাভেল করাতো। আগের অরিজিনাল আর্লি মানে অন্যান্য যেই পেন্ডুলাম ক্লক গুলো ছিল সেগুলোর চেয়ে এই এস্কেপ ডিভাইসটা একটু আলাদা, লিভার বেসড ডিভাইসটা একটু আলাদা। কারণ এটা কি করে, একটা স্মল আর্কেই পেন্ডুলামটাকে ট্রাভেল করায়, অনেক স্মল একটা আর্কে ট্রাভেল করায়। ওকে, মোর ওভার দিস ইনভেনশন অ্যালাউড আস, আচ্ছা আমরা কিন্তু এখানে খুঁজছি না, আমরা আপনাদেরকে কি করছি একটু অর্থ বোঝার সুবিধার্থে এটা বলছি, কিন্তু আমরা মেইনলি খুঁজছি কি একটা জিনিস যেটা অন্য আরেকটা জিনিসকে কি করে বিট করতে হেল্প করে। মোর ওভার দিস ইনভেনশন allowed the use of a long pendulum, আমরা আন্ডারলাইন করব লং পেন্ডুলাম হুইচ কুড বিট। এখন দেখেন বিট ওয়ার্ডটা আমরা পেয়ে গিয়েছি, আমাদের প্রশ্নে কিন্তু বিট ওয়ার্ডটা ছিল, which could beat once a second, and thus led to the development of a new floor standing case design which became known as the grandfather clock. এখন আমরা দেখব প্রশ্নতে আবার যাব আমরা, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে এ ড্যাশ হুইচ বিটস ইচ ড্যাশ। আচ্ছা, কে বিট করছে, কে বিট করতে সাহায্য করছে। দিস ইনভেনশন অ্যালাউড দ্য ইউজ অফ আ লং পেন্ডুলাম হুইচ কুড বিট, এখানে হুইচ দিয়ে কাকে বোঝাচ্ছে, হুইচ মানে কাকে বোঝাচ্ছে, হুইচ দিয়ে এখানে লং পেন্ডুলামকে বোঝাচ্ছে। লং, তারপর হচ্ছে পেন্ডুলাম, কারণ এখানে হুইচ কিন্তু একটা প্রোনাউন, এখানে হুইচ দিয়ে লং পেন্ডুলামকে বোঝাচ্ছে যেটা কি করতে পারতো, বিট করতো। এখন আমরা একটা আনসার পেয়ে গেলাম, আমাদের আনসার নাম্বার কত হবে, আমাদের আনসার নাম্বার হচ্ছে 12টা, আমরা এখন কিন্তু পেয়ে গেলাম যে 12টা হবে লং পেন্ডুলাম। দেখেন এ লং পেন্ডুলাম, এবার আমরা এটা একটু লিখে ফেলবো। এ অলরেডি আছে, লং পেন্ডুলাম। ওকে, তারপর কি লং পেন্ডুলামটা কি করতো, হুইচ বিটস ইচ ড্যাশ, যেটা প্রতিটা ড্যাশকে ড্যাশ বিট করতো। কি বিট করতো আমরা আমরা কিন্তু পড়ে এসেছি, একটু নিজেরা চেষ্টা করি সেটা বের করতে পারি কিনা। অবশ্যই আমি হেল্প করব, পরে আমি বলে দিব, কিন্তু আমরা এখন একটু দেখি সবাই যে এটা পারা যাচ্ছে কিনা। এ লং পেন্ডুলাম হুইচ বিটস ইচ ড্যাশ, এটা যেহেতু একটা ক্লক নিয়ে কথা হচ্ছে, তো আমরা কিন্তু বুঝে যাওয়ার কথা এতক্ষণে। দেখি, ওকে আমরা এখন দেখবো এটা আনসারটা কি হবে।
এ লং পেন্ডুলাম হুইচ বিটস ইট কি হবে, হুইচ কুড বিট ওয়ান্স আ সেকেন্ড। আমাদের ঘড়ি নিয়ে যেহেতু কথা হচ্ছে, এটা কি হবে, এটার আনসারটা হবে সেকেন্ড। সেকেন্ড, আমরা সেকেন্ড মিনিট অবশ্যই জানি। আর পেন্ডুলাম ক্লক গুলোতে এই, আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে 1 ঘন্টা পর পর একটা হয়, আওয়াজ হয়। আর এটা কি বিট ওয়ান্স আ সেকেন্ড, মানে এই পেন্ডুলামটা বিট করবে কি ওয়ান্স আ সেকেন্ড, প্রতি সেকেন্ডে, ওয়ান্স আ সেকেন্ড। তাহলে এটার আনসারটা কি হবে, এটার আনসারটা হবে সেকেন্ড। বুঝতে পেরেছি সবাই? এটার আনসারটা কি হবে? আমাদের 13 নম্বরের আনসারটা হবে সেকেন্ড। আচ্ছা, তো ক্যামব্রিজ 8 এর রিডিং টেস্ট 1 এর এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা হবে 12 নম্বরটা হবে লং পেন্ডুলাম, আর 13 নম্বরটা হবে সেকেন্ড। এবার আমরা চলে যাব ক্যামব্রিজ ক্যামব্রিজ 11-এ। ক্যামব্রিজ 11-এ এখন আমরা চলে যাব। ক্যামব্রিজ 11-এর টেস্ট 1-এ আমরা এখন চলে যাব। সরি, টেস্ট 1-এর প্যাসেজ 2। ক্যামব্রিজ 11-এর রিডিং টেস্ট 1-এর প্যাসেজ 2-তে আমরা চলে যাব। সেখানে দেখবেন এরকম একটা বড় একটা ডায়াগ্রাম দেওয়া আছে, খুবই কমপ্লেক্স। দেখা যাচ্ছে যে ডায়াগ্রামটা একটু কমপ্লেক্স দেখতে, তবে দেখার পরেই ভয় পাওয়ার কিছু নাই। আমরা অবশ্যই এগুলোর আনসার একদম প্যাসেজেই আছে। সো আমরা হাইপার হব না, আমরা জাস্ট মাথা ঠান্ডা রেখে আনসারটা খুঁজবো। আমাদের কাজ হচ্ছে মাথাটা মাথাটা ঠান্ডা রেখে আনসারটা খোঁজা। যদিও খুব কমপ্লেক্স কমপ্লেক্স ওয়ার্ড দেখা যাবে, বাট আমরা আমাদের হোপ করবো না, ছাড়বো না। আমরা ফোকাসড থেকে সেটা খোঁজার ট্রাই করবো। ওকে, আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে চলে যাই। আমরা প্রথমেই চলে যাব আমাদের ইনস্ট্রাকশনে, যেখানে লেখা চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। এখানে আমাদের লিমিট দেওয়া হয়েছে 1 ওয়ার্ড। আমাদের এখানে ওয়ার্ড লিমিট 1 ওয়ার্ড আছে, আমরা 1 ওয়ার্ডের বেশি একদমই যাব না। এবার আমরা চলে যাই হেডিং এ, হাউ আ বোট ইজ লিফটেড অন দ্য ফালকির্ক হুইল। কিভাবে একটা বোটকে তোলা হয়, লিফট করা হয় অন দ্য ফালকির্ক হুইল। ফালকির্ক হুইল নামে একটা জিনিসে একটা আহ, চাকা, হুইল মানে তো চাকা আমরা জানি, বাট ফালকির্ক হুইলে কিভাবে একটা বোটকে তোলা হয় সেটা আমরা, সেটার প্রসেসটাই এখানে দেখানো হয়েছে, আপনাকে হচ্ছে ভিজুয়ালি দেখানো হয়েছে। প্যাসেজে হচ্ছে টেক্সট লেখা আছে কিভাবে, আর এখানে আমরা ভিজুয়ালি দেখছি যে ফালকির্ক হুইলে কিভাবে বোটটা লিফট করা হয়। ওকে, তো একটু আগে আমি বলেছিলাম প্রথমে কোয়েশ্চেন গুলো মার্ক করতে, কোয়েশ্চেনটা কোথায় আছে। এখন কেন এটা দরকার এই কোয়েশ্চেনটা দেখলেই বুঝবেন। দেখেন তো এখানে 20 নাম্বারটা আছে, এখানে এই যে এইখানে আছে আমাদের 20 নাম্বার, 21 এখানে, 22 এখানে, তারপর এখানে 23, তারপর এখানে 24, 25, 26। মানে এটা এরকম সিরিয়ালিও আসেনি, বা এরকম একটু সাইক্লিক আকারে আসছে। এই কারণে আমরা প্রথমেই দেখে নিব, না হয় আমরা এক্সামে এত প্রেসারে, আন্ডার প্রেসারে থাকি, আমাদের মাথা হয়তো কাজ করে না, আমরা ভাবতেছি একটা খুঁজতেছি আরেকটা কেন পাচ্ছি, বা একটার আগে কেন আরেকটা। তো এই কারণে প্রথমেই আমরা আনসারের সিকোয়েন্সটা দেখে ফেলবো। এবার আমরা আনসারটা খোঁজাতে চলে যাই। আহ যেহেতু এখানে বলা হয়েছে হাউ আ বোট ইজ লিফটেড অন দ্য ফালকির্ক হুইল, কিভাবে ফালকির্ক হুইলে একটা বোটকে লিফট করা হয় সেটা আমরা দেখবো। তো আমরা যেহেতু জানি না প্যাসেজের কোন জায়গায় সেটা আছে, প্রথমে আমাদেরকে কি বলে স্কিমিং করে বের করতে হবে। বোট আর ফালকির্ক হুইলটা আমাদেরকে স্কিমিং করে বের করতে হবে কোথায় আছে। আচ্ছা, আমরা প্যাসেজে চলে আসলাম। আমরা যেহেতু একদমই জানি না কিছু, আমরা একদম প্রথম থেকে পড়া শুরু করব। যেহেতু আজকে আমরা শুধু ডায়াগ্রাম লেবেলিং করছি, বাট আপনারা যখন এক্সাম হলে থাকবেন না, এর আগে তো অন্যান্য অনেক টাইপের কোয়েশ্চেন থাকবে। যেমন দেখেন এখানে ডায়াগ্রাম লেবেলিং এর আগেও ট্রু ফলস নট গিভেন আছে, ট্রু ফলস নট গিভেন এর পরে সেটা। তো ট্রু ফলস নট গিভেন করতে করতে আপনি অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে ফেলবেন। আর এখন যেহেতু আমরা শুধু ডায়াগ্রাম লেবেলিং করছি, তো আমরা একটু প্রথম থেকে দেখব। এখানে দেখেন কি লেখা আছে, দ্য ফালকির হুইল ইন স্কটল্যান্ড ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড অনলি রোটেটিং বোট লিফট। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েছে যে ফালকির হুইলটা
কি, কবে, কি, কেন এটা ইনভেন্ট করা হয়েছে সেটা আছে আর কি এখানে। তো এখানে নাই, বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রসেস নাই। তারপরে দেখি, the major challenge of the project lay in the fact that the Forth and Clyde Canal is situated 35 meters below the level of the Union Canal. এখানে আছে মেজর চ্যালেঞ্জ নিয়ে কথা, যে এই প্রজেক্টের মেজর চ্যালেঞ্জ সেটা এখানে লেখা আছে। তো এখানেও নাই, বুঝতেছি কিভাবে কি প্রসেস হয় সেটা নাই। আচ্ছা, এর আগে আমরা একটু কোয়েশ্চেনটা দেখে নিব। কোয়েশ্চেনে যেহেতু অনেক লম্বা লম্বা কোয়েশ্চেন দেখতেছি, সো আমরা প্রথমে কি করব, এগুলো একটু আন্ডারলাইন করব। আন্ডারলাইন করলে আমাদের এটা সহজ হয়ে যাবে, খোঁজাটা সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের প্রথম প্যারা থেকে বোটের কথাও দেখতে পাচ্ছি, সো এটা পুরোটাতেই ফালকের কুইল অ্যান্ড বোট নিয়ে কথা কিন্তু বলা হবে। সো তাই আমরা আমাদের কাজটা সহজ করার জন্য কোয়েশ্চেনটা পড়বো এবং আমরা আন্ডারলাইন করবো, যেটা আমরা সবসময় রিডিং এ করি। কোয়েশ্চেন প্রথমে পড়ি, আগে কিন্তু প্যাসেজ পড়ি না আমরা। আমাদেরকে প্রথমে কোয়েশ্চেন পড়তে হবে, দেন আমরা প্যাসেজে যাব। এ পেয়ার অফ, প্রথমে কি লেখা আছে, এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। দেখেন, এ পেয়ার অফ ড্যাশ, এ পেয়ার অফ ড্যাশ আছে মানে কোনো কিছুর জোড়া। পেয়ার মানে কি, দুইটা বা জোড়া। কোনো কিছু একটা জোড়া, সেটা লিফট করা হয় কেন, ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। ক্যানেল বেসিন থেকে পানি বের করার জন্য কি করা হয়, এক এক জোড়া কিছু একটা তোলা হয়। এখন কি তোলা হয় সেটা আমরা বের করব, বাট আমাদের এখানে কিওয়ার্ড কি, ক্যানেল বেসিন। ক্যানেল বেসিন হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, আমরা এখন দেখি ক্যানেল বেসিন খুঁজে পাই কিনা, আমরা সেখানে চলে যাই আমাদের প্যাসেজে। ওকে, তো এখানে আমরা একটু কি বলে স্কিমিং করব। দেখেন তো আমাদের থার্ড প্যারাতে আছে কিনা ক্যানেল বেসিন। এখানে কিন্তু ক্যানেল বেসিন নিয়ে কোনো কথা নেই। ক্যানেল বেসিন অথবা পেয়ার, পেয়ার অফ সামথিং আমরা দেখেছিলাম, মানে এক জোড়া, এক জোড়াও কোনো কিছু পাইনি, ক্যানেল বেসিনও পাইনি। ওকে, এইটাতেও আপনারা যদি একটু পড়েন, এটা এই পার্টটা এখানেও দেখবেন ক্যানেল বেসিন বা পেয়ার নিয়ে কোনো কিছুই বলা নেই। আচ্ছা, এবার আমরা এই পরেরটাতে চলে যাই। দ্য হুইল কনসিস্টস অফ টু সেটস অফ অপোজিং এক্স শেপড আর্মস। এটা দেখে আমাদের মাথায় একটু প্রশ্ন আসতে পারে যে টু আছে, টু সেটস মানে কি। টু মানে তো পেয়ার, আমরা জানি জোড়া। তো এটা দেখে এখন আমরা একটু আস্তে ধীরে পড়বো। এখন পেয়ার পেলাম বা টু, টু ওয়ার্ডটা পেলাম। এখন আমরা খুঁজবো কি, আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল না ক্যানেল বেসিন, সেটা খুঁজবো। এখানে কি ক্যানেল বেসিন আছে দেখি তো। টু diametrically opposed water filled gondolas, তারপর হচ্ছে the gondolas always weigh the same। এখানে কি ক্যানেল বেসিন আছে? This is because according to Archimedes' principle of displacement, floating objects display their own weight and in waters। দেখেন, এখানে কিন্তু ক্যানেল বেসিন নাই। Despite its enormous mass, it rotates through 180 degree in 5.5 minutes while using very little power। এখানে এতটুকু পর্যন্ত পড়লাম, এখানে ক্যানেল বেসিন নিয়ে কোনো কথা নেই। তারপরের প্যারাতে চলে যাই। বোট নিডিং টু বি লিফটেড আপ enter the canal basin at the level of the Forth and Clyde Canal and then enter the lower gondola of the wheel। দেখেন, এখানে আমার যে কিওয়ার্ডটা ছিল সেটা আমি পেয়ে গিয়েছি, ক্যানেল বেসিন আমি পেয়ে গিয়েছি। ক্যানেল বেসিন যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা এখন আমাদের কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেনে ছিল এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড, এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড, কোনো কিছুর জোড়াকে লিফট করা হয় কেন, ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। আমরা যেহেতু এই প্যারায় ক্যানেল বেসিন বেসিন পেয়ে গিয়েছি, এখন আমরা জানি যে এখান থেকে কি ফাইন্ড আউট করতে হবে। এমন একটা জিনিস বের করতে হবে যেটা কি করতে, যেটা এক জোড়ায় ক্যানেল বেসিন থেকে ওয়াটার বের করে ফেলে, রিমুভ বা শাট আউট করে ফেলে।
বুঝে গেছে? আচ্ছা। ওকে, আমরা এখন প্যাসেজ যাই। দেখেন, বোট নিডিং টু বি লিফটেড আপ এন্টার দ্য ক্যানেল বেসিন এট দ্য লেভেল অফ দ্য ফোর্থ এন্ড ক্লাইড ক্যানেল, এটা আমরা পড়ে ফেলেছি। তারপরে দেখেন, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড। টু, এখানে আমরা কিন্তু পেয়ারের জিনিস পেয়ে গেলাম, যে জোড়া। টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড, লিফটেড ছিল আমাদের, আমাদের প্রশ্নে ছিল লিফটেড, আর এখানে আমরা দিয়েছি রেজড। লিফটেড মানে তোলা, রেজড মানে কিন্তু কি, উঠানোই বোঝাচ্ছে। তো এটা দুইটা সিমিলার না, সিনোনিমাস না? আচ্ছা, তাও আমরা আবার একটু পড়ি, শেষ করি, অর্থটা তো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড সো অ্যাজ টু সিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানেল বেসিন। ঠিক আছে, টু সিল দ্য গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানেল বেসিন। কি হয়েছে? সো অ্যাজ টু সিল দ্য গন্ডোলা অফ, গন্ডোলা নিয়ে একটু উপরে কথাবার্তা ছিল, গন্ডোলা অফ ফ্রম দ্য ওয়াটার ইন দ্য ক্যানেল বেসিন। আমরা এখন কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনে ছিল, এ পেয়ার অফ ড্যাশ আর লিফটেড ইন অর্ডার টু শাট আউট ওয়াটার ফ্রম ক্যানেল বেসিন। এখন এ পেয়ার অফ কি হবে এখানে? আমাদের ওইখানে হাইড্রোলিক স্টিল গেটস লেখা আছে, আর আমাদের ইনস্ট্রাকশনস এ লেখা ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড লেখা। তাইলে আমরা এখানে কি বসাবো? স্টিল বসাবো, হাইড্রোলিক বসাবো, নাকি গেটস বসাবো বলেন? আচ্ছা, এখানে আমরা বসাবো গেটস, এ পেয়ার অফ গেটস। আনসারটা হবে পেয়ার অফ গেটস। এবার আমরা 21-এ চলে যাই। 21-এ হচ্ছে ড্যাশ, এ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate, কোনো কিছু একটাকে বাইরে নেওয়া হয়, enabling wheel to rotate, আমাদের চাকাটাকে, এই ফালকির হুইলের চাকাটাকে ঘোরানোর জন্য, ঘোরানো এনাবল করার জন্য, বা চাকা ঘোরানো সাপোর্ট করার জন্য কোনো কিছু একটা বাইরে নেওয়া হয় বা নিয়ে যাওয়া হয়। এখন আমরা বের করব সেটা। ওকে, টু হাইড্রোলিক স্টিল গেটস আমরা দেখে ফেললাম। তারপর দেখি, দ্য ওয়াটার বিটুইন দ্য গেট ইজ দেন পাম্পড আউট, the water between the gates is then pumped out. A hydraulic clamp, a hydraulic clamp, hydraulic clamp which prevents the arms of the wheel moving. একটু দেখতে সমস্যা হচ্ছে, আমি আমার ড্রয়িংটা ক্লিয়ার করে দিচ্ছি আবার। আমাদের প্রশ্নটা কি ছিল আমরা একটু দেখি। প্রশ্নটা ছিল, এ ড্যাশ ইজ টেকেন আউট enabling wheel to rotate, কোনো কিছু একটা নেওয়া হয় হুইলটাকে রোটেট করানোর জন্য। এ হাইড্রোলিক ক্ল্যাম্প which prevents the arms of the wheel moving while the gondola is docked is removed, allowing the wheel to turn. এই যে দেখেন, হাইড্রোলিক ক্ল্যাম্পটা যেটা কি করে, যেটা হুইলের আর্মসটাকে মুভ করতে প্রিভেন্ট করে, যখন গন্ডোলাটা ডক করা হয় তখন সেটা কি করে, হুইলের আর্মটাকে মুভ করতে, মানে চলাচল করাটা প্রিভেন্ট করে। এই জিনিসটা কি করা হয়, ইজ রিমুভড। স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা কিন্তু একটু লম্বা, তাই অর্থটা হারানো যাবে না আপনার। এই জিনিসটা কি করা হয়, হাইড্রোলিক ক্ল্যাম্পটা, মানে এখানে হাইড্রোলিক ক্ল্যাম্পের কাজটা কিন্তু পরে লেখা আছে যে কি কাজ করে। এটা কি করে, প্রিভেন্ট করে আর্মস অফ হুইল মুভিং হোয়াইল দ্য গন্ডোলা ইজ ডক। এটা হচ্ছে এই ক্ল্যাম্পটা নর্মালি কি করে সেটা এখানে লেখা আছে। এরপরে লেখা যে ইজ রিমুভড, এই জিনিসটা কি করা হয়, রিমুভ করা হয়, অ্যালাউইং দ্য হুইল টু টার্ন, অ্যালাউইং দ্য হুইল টু টার্ন। এই যে এইটা রিমুভ করা হয় কেন, হুইলটাকে টার্ন করতে অ্যালাউ করার জন্য, চাকাটাকে টার্ন করার জন্য। এখন আমাদের কোয়েশ্চেনে আছে রোটেট, আর এখানে প্যাসেজে আছে টার্ন, দুইটা সিমিলার না?
টার্ন তো ঘোরা, রোটেট মানেও ঘোরানো। তো আমাদের আনসারটা কি হবে? অবশ্যই আমরা এখানে দেখতেছি এ হাইড্রোলিক ক্ল্যাম্প। এখানে আমাদের প্যাসেজে আছে হাইড্রোলিক ক্ল্যাম্প, বাট আমাদের কোয়েশ্চেনে ওয়ান ওয়ার্ড অনলি লেখা আছে, সো আমরা এখানে এ হাইড্রোলিক তো লিখতে পারবো না, মেইনলি এটা কি ক্ল্যাম্প, এটা একটা ক্ল্যাম্প। তো আমরা এখানে লিখবো দুইটার আনসার লিখে না, আনসার গুলো আমি শেষে লিখে দিব না। আপাতত এটা আমরা জানি যে এটার আনসার হবে ক্ল্যাম্প। তারপর 22 নাম্বারটা দেখি, হাইড্রোলিক মোটরস ড্রাইভ ড্যাশ। হাইড্রোলিক মোটরস গুলো কিছু একটা ড্রাইভ করে, ঠিক আছে? হাইড্রোলিক মোটরস গুলো কিছু একটা ড্রাইভ করে, সেটা আমরা দেখবো। আচ্ছা, in the central machine room an array of 10 hydraulic motors then begins to rotate the central axle. In the central machine room, আমাদের কোয়েশ্চেনটা আমরা একটু আবার দেখি, কি হাইড্রোলিক মোটররা কি ড্রাইভ করে? কোনো কিছু একটা ড্রাইভ করে, এটা আমাদের নাউন বের করতে হবে। হাইড্রোলিক মোটরস ড্রাইভ ড্যাশ। হাইড্রোলিক মোটরসরা কোনো কিছু একটা মুভ করে বা চালায়, চালানো শুরু করে। ইন দ্য সেন্ট্রাল মেশিন, in the central machine room an array of 10 hydraulic motors, দেখেন আমরা কিন্তু আমাদের কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি, হাইড্রোলিক মোটরস, then begins to rotate। দেখেন begins to rotate মানে কি? আমাদের ওইখানে ছিল কি ড্রাইভ, আর এখানে begins to rotate। ড্রাইভ মানে চালানো, চালনা করা, আর এখানে begins to rotate মানে ঘোরানো শুরু করে। রোটেট দা সেন্ট্রাল অ্যাক্সেল। এখন যেহেতু আমাদের লিমিট হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, তাই আমরা সেন্ট্রাল লিখতে পারবো না, আমাদের আনসার হচ্ছে অ্যাক্সেল। সেন্ট্রাল অ্যাক্সেল আমরা ফাইন্ড আউট করলাম, আর আমাদের আনসার হচ্ছে অ্যাক্সেল। আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমরা হচ্ছে 22 নাম্বারটাও পেয়ে গেলাম। তারপরে দেখেন এখানে কোয়েশ্চেন নাই, বাট আমরা কনটেক্সটের জন্য বুঝবো পড়বো। বোট ইজ রেজড ফ্লোটিং ইন ওয়ান অফ হুইলস টু গন্ডোলাস। বোটটা রেজ করা হয়ে গিয়েছে ফ্লোটিং ইন ওয়ান অফ হুইলস টু গন্ডোলাস। এই হুইলের মধ্যে যে দুইটা গন্ডোলা আছে, দুইটার একটার মধ্যে সেটা ফ্লোট করতেছে। তারপর আমরা দেখবো এ রেঞ্জ অফ 23 নাম্বারটা দেখবো, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড ড্যাশ এনশিওরস বোট কিপস আপরাইট। এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ ড্যাশ, একটা ডিফারেন্ট সাইজের কোনো কিছুর রেঞ্জটা কি করে? এনশিওর করে যেন বোটটা সোজাসুজি থাকে, আপরাইট থাকে। বোটটা যেন সোজা থাকে বা আপরাইট হিসেবে যেন থাকে, এই জিনিসটা কে ইনশিওর করে? কে করে এটা? এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ ড্যাশ, ডিফারেন্ট সাইজের কোনো কিছু একটা এটা মেক শিওর করে। এখন কি সেটা? নামটা আমরা খুঁজে বের করবো, মানে নাউনটা খুঁজে বের করব। আচ্ছা, the axle connects to the outer arms of the wheel which begins to rotate at a speed of 1/8 of a revolution per minute. এক্সেলটা কি করে? আউটার আর্মস অফ দ্য হুইল, হুইলের বাইরের দিকের আর্ম গুলোকে কানেক্ট করে, যেটা কি করে? উইচ বিগিন টু রোটেট এট আ স্পিড অফ 1/8 অফ আ রেভলিউশন পার মিনিট। আচ্ছা, এগুলো আমরা এটা আমাদের মানে জাস্ট লাইন বাই লাইন আমরা পড়তেছি আনসারটা ফাইন্ড আউট করার জন্য, বাট আমরা মেইনলি খুঁজছি কি জিনিস? ডিফারেন্ট সাইজের, যেটা হচ্ছে বোর্ডটাকে আপরাইট করাটা এনশিওর করে। এখন বোর্ডদের আপরাইট করাটাকে এনশিওর করছে আমরা কিন্তু এখানে পাইনি, আমরা সেটা খুঁজছি। As the wheel rotates, the gondolas are kept in the upright position by a simple gearing system. যখন হুইলটা রোটেট করতে থাকে তখন দ্য গন্ডোলাস আর কিপড ইন দ্য আপরাইট পজিশন, তখন গন্ডোলাটা আপরাইট পজিশনে রাখা হয় বাই আ সিম্পল গিয়ারিং সিস্টেম। এখানে সিস্টেমের কথা বলা হয়েছে, একটা সিম্পল গিয়ারিং সিস্টেমের মাধ্যমে আপরাইট পজিশনে রাখা হয়। এখনো কিন্তু আমরা ডিফারেন্ট সাইজের কোনো কিছু পাইনি, রেঞ্জ বলা হয়েছিল যে ডিফারেন্ট, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড ড্যাশ। তো এখানে দেখেন 28 মিটার ওয়াইড, 28 মিটার ওয়াইড মানে কি? এখানে সাইজের কথা বলা আছে না?
8-meter wide cogs orbit a fixed inner cog of the same width connected by two smaller cogs. প্রথমে বলা হয়েছে দুইটা 8 মিটারের ওয়াইড কগস এর কথা। প্রথমে বলা হয়েছে 8 মিটার দুইটা কগস এর কথা, তারপর বলা হয়েছে টু স্মলার কগস ট্রাভেলিং ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য আউটার কগস, সো ensuring that the gondolas always remain level, সবসময় যেন লেভেলে থাকে গন্ডোলাসটা। ঠিক আছে, তাইলে আমাদের এখানে দেখেন প্রথমে 8 মিটার ওয়াইড কক্স এর কথা বলা আছে, তারপরে বলা আছে আবার স্মলার কক্স এর কথা, মানে ডিফারেন্ট সাইজ না দুইটা, ডিফারেন্ট সাইজের কি আনসারটা কি হবে? আনসারটা হবে কগস। আমাদের আনসারটা হবে কগস। আশা করি সবাই বুঝতে পেরেছি। দেখেন আর রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ কগস হবে আনসারটা। ঠিক আছে, খুবই সহজ, যদিও একটু মাথায় মানে উল্টাপাল্টা লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি যখন আপনি সলভ করতে যাবেন তখন সবকিছু একদম আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর 24 নাম্বারটা দেখি। বোট রিচেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অন টু ড্যাশ। দেখেন এই যে আমরা এখন দেখলাম যে আপরাইট থাকে, লেভেল থাকে, গন্ডোলা গুলো সবসময় আপরাইট থাকে, এই সেই আমরা পড়লাম। এখন আমরা দেখবো বোট রিচেস টপ হুইল, বোটটা টপ হুইলে পৌঁছায়। এই যে এখানে আমরা অ্যারো দিয়ে দেখতে পাচ্ছি টপ হুইলে বোটটা পৌঁছে যায়। তারপরে কি হয়? দেন মুভস ডিরেক্টলি অনটু, তারপরে কোথাও একটা মুভ করে সেটা, মানে সেটা তারপরে এখান থেকে অন্য কোনো একটা জায়গাতে যাবে। দেন মুভস ডিরেক্টলি অনটু ড্যাশ, এটা কোন জায়গায় যাবে সেটা আমরা এখন খুঁজে বের করবো। দেখেন একদম পাশাপাশি পেয়ে গেলাম। when the gondola reaches the top, টপ ছিল না? টপ আমাদের কোয়েশ্চেনেও টপ ছিল, আমাদের কোয়েশ্চেনে ছিল বোট রিচেস টপ হুইল, এখানে আমরা টপ পেয়ে গেলাম। the boat passes straight onto the aqueduct situated 24 meters above the canal basin. কোথায় যায়? দ্য বোটটা পাসেস স্ট্রেইট অনটু দা, কোথায় যায়? পাসেস স্ট্রেইট অনটু দা অ্যাকুইডাক্ট, এই জিনিসটার মধ্যে যায়। অ্যাকুইডাক্ট হবে আমাদের আনসার। অ্যাকুইডাক্ট সিচুয়েটেড 24 meters above the canal basin. ওকে, এটার আনসার হবে অ্যাকুইডাক্ট। এবার 25 দেখি। বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ড্যাশ, বোটটা কি করে? ট্রাভেলস থ্রু বোটটা টানেল দিয়ে ট্রাভেল করে, বোটটা টানেল দিয়ে ট্রাভেল করে, একটা টানেল দিয়ে ট্রাভেল করে, যেই টানেলটা কি বিনিথ রোমান ড্যাশ, এই টানেলটা রোমান কোনো কিছুর একটা নিচে, রোমান কোন একটা হয়তোবা স্থাপনা বা কিছু একটা হবে, যেহেতু এটা আরটা আমাদের আছে, ক্যাপিটাল লেটারে আছে, রোমান কোনো কিছুর নিচ দিয়ে সেটা যায়, ট্রাভেল করে। এখন আমরা সেটা ফাইন্ড আউট করব। আচ্ছা, আমরা আমাদের লাস্ট প্যারাতে চলে এসেছি। দ্য রিমেইনিং 11 meters অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই মিনস অফ পেয়ার অফ লকস। আমাদের যে কিওয়ার্ড ছিল রোমান ড্যাশ, তো রোমান কোনো কিছু কিন্তু আমরা এখনো দেখিনি। দ্য রিমেইনিং 11 meters অফ লিফট নিডেড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানেল ইজ অ্যাচিভড বাই মিনস অফ পেয়ার অফ লকস। রোমান আমরা এখনো পাইনি। The wheel could not be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals, owing to the presence of the historically important Antonine Wall. Antonine ওয়ালের কথা বলা আছে, boat travels through tunnel beneath Roman dash. এখন এখানে কি হবে আনসারটা? অ্যান্টোনাইন ওয়াল। তাহলে which was built, এখন অ্যান্টোনাইন ওয়াল আমরা একটা নাউন পেলাম, which was built by the Romans in the 2nd century ED, which was built by the Romans। দেখেন আমাদের কোয়েশ্চেনে যে রোমান্স লেখা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম,
বিল্ট বাই দ্য রোমানস আমরা পেয়ে গেলাম ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি। তাহলে সেটা কি বিল্ড করেছিল? সেটা হচ্ছে অ্যান্টোনাইন ওয়ালটা বিল্ড করেছিল। এখন আমরা এটা অ্যান্টোনাইন ওয়াল তো আমরা লিখতে পারি না, আমরা কি লিখবো? আচ্ছা, আমরা আবার খুঁজি। বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল, দেখেন বিনিথ লিখেছিল আমাদের কোয়েশ্চেনে, বিনিথ লিখেছিল, বিনিথ। বিনিথ মানে কি? নিচে দিয়ে। তো এখানে আছে আন্ডার দিস ওয়াল, মানে এই বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল, এই ট্রাভেলের এই এই ওয়ালের নিচ দিয়ে বোটগুলো ট্রাভেল করে ভায়া আ টানেল। ভায়া আ টানেল, খুবই সহজ এটার আনসারটা খোঁজা। তো এটার আনসারটা কি হবে? ওয়াল। একদম ডিরেক্টলি লেখা আছে যে বোট ট্রাভেল আন্ডার দিস ওয়াল ভায়া আ টানেল। ঠিক আছে, এটা হবে ওয়াল। তারপরে দেখেন আমরা লাস্টের কোয়েশ্চেনে চলে আসলাম। ড্যাশ রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। 26 নম্বরটাতে কি লেখা আছে? ড্যাশ রেজ বোট, কোনো কিছু একটা, কোনো জিনিস একটা, যেটা হচ্ছে, মানে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন জিনিসটা, সেটা বোটটাকে 11 মিটার রেজ করে, যেটা হচ্ছে ইউনিয়ন ক্যানেলের লেভেল। ঠিক আছে, এখন আমরা বের করবো সেটা। দেখেন, দেন থ্রু দ্য লকস এন্ড ফাইনালি অন টু দ্য ইউনিয়ন ক্যানেল। কোয়েশ্চেনটা ছিল ড্যাশ রেজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন ক্যানেল। তাহলে কে রেজ করছে? আমরা এই প্যারাটা আবার একটু পড়ি। দ্য রিমেইনিং 11 মিটার্স অফ লিফট needed to reach the union canal is achieved by means of a pair of locks. দেখেন, আমি বলেছিলাম প্রথম দিকে যে সিরিয়াল বা অর্ডার মেনটেন করে আসে, বাট সামটাইমস এটা কিন্তু একটু ব্রেক হতে পারে। লাস্টের দিকে যদিও আছে, কিন্তু লাস্টে যদি কেউ পড়ে তাহলে নাও বুঝতে পারে, তাই আমরা এই প্যারাটা আবার পড়বো। দেখেন, প্রথম দিকেই কিন্তু লেখা আছে যে এই 11 মিটারটা লিফটটা কিভাবে, কিসের মাধ্যমে অ্যাচিভ করে? অ্যাচিভড বাই, অ্যাচিভড বাই মিনস অফ আ পেয়ার অফ লকস। এখন আমাদের আনসার কি হবে? লকস হবে না, আনসার হবে লকস। The wheel could not be constructed to elevate boats over the full 35-meter difference between the two canals. আচ্ছা, এগুলো আমরা পড়ে ফেলেছি এর আগেরটা আনসার খোঁজার সময়। তাইলে 11 মিটারের লিফটটা কিভাবে অ্যাচিভ করা যায়? অ্যাচিভ বাই মিনস অফ আ পেয়ার অফ লকস। আনসার হবে লকস। আচ্ছা, এই ছিল আমাদের ডায়াগ্রাম লেভেলিং। আমরা এখন এই 20 থেকে 26 এর আনসার গুলো একটু লিখে ফেলবো। 20 এর আনসারটা কি ছিল? প্রথমটা পেয়ার অফ গেট ছিল না? গেট ছিল। তারপর 21 এর আনসারটা কি ছিল? ড্যাশ ইজ টেকেন আউট ইনাবলিং হুইল টু রোটেট। কি 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 বলে, কাকে টেকেন আউট করা হয়েছিল বা কাকে রিমুভ রিমুভ করা হয়েছিল? ক্ল্যাম্প। আ ক্ল্যাম্প, ক্ল্যাম্প ইজ টেকেন আউট। তারপর 22 কি ছিল? হাইড্রোলিক মোটরস ড্রাইভ ড্যাশ। হাইড্রোলিক মোটরসটা কি ড্রাইভ করে? আমরা খুঁজে পেয়েছিলাম অ্যাক্সেল। তারপর ছিল এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড ড্যাশ ইনফিউরস বোট কিপস আপরাইট। তো কি ছিল? ডিফারেন্ট সাইজের কগস এর কথা বলা হয়েছিল, যে প্রথমে একটা 8 মিটার মোস্ট প্রবাবলি ছিল, তারপরে বলেছিল স্মলার কক্স ইউজ করা হয়। তাইলে ডিফারেন্ট সাইজড কগস হবে এটার আনসার। 24 এর আনসার হবে বোট রিচেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অনটু ড্যাশ। 24 কি হবে? 24 এর আনসার হবে অ্যাকুইডাক্ট। এই যে এগুলোর কি বলে, স্পেলিং গুলো কিন্তু অনেক কনফিউজিং। তো অনেকেই ভাবে যে এটার আনসার তো আমি জানি, এটার স্পেলিং তো আমি জানি। তো অনেকেই প্যাসেজটা চেক করে না, যেখানে অনেক সময় ভুল হয়ে যায়। তো প্যাসেজটা চেক করে করে আমরা আনসারটা বসাবো। ঠিক আছে, একদম সাথে সাথেই বসায় ফেলবো। একটা আনসার বের করে সেটাই আমরা সাথে সাথে লিখে ফেলবো আমাদের আনসার স্ক্রিপ্টে। যেহেতু রিডিং এর সময় আমাদেরকে এক্সট্রা কোনো সময় দেওয়া হয় না, তাই আমরা আনসার বের করেই লিখে ফেলবো। 25 হচ্ছে বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ওয়াল। এটার আনসারটা ছিল ওয়াল। তারপরে এটা কি ছিল? লাস্টেরটা ছিল
লগ। তো এই ছিল আমাদের দুইটা ডায়াগ্রাম লেবেলিং। যেটা প্রথমটা যেটা দেখালাম পেন্ডুলাম রিলেটেড, সেটা একটু ইজি ছিল, কারণ হচ্ছে সেটা প্যাসেজ ওয়ানে ছিল। আর এটা তুলনামূলকভাবে একটু হার্ড, আমরা দেখতেও বুঝতে পারছি। তো এক্সামে যে এত কমপ্লেক্স ডায়াগ্রাম আসবে, আবার এর চেয়ে কমপ্লেক্সও আসতে পারে বা এর চেয়ে ইজি ডায়াগ্রামও আসতে পারে, মাথা ঘামানোর কিছু নাই। আপনারা একটু স্ট্র্যাটেজিক্যালি প্র্যাকটিস করবেন, তাহলেই হচ্ছে এটা খুবই সহজ লাগবে। আমি বলবো না পানির মতো সহজ লাগবে, এটা একটু একটু আপনাকে মানে ব্রেনটা খাটাতে হবে এটা খুঁজে বের করতে, যেহেতু একটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম টাইমে মেশিনই আসে। তো এইগুলা জিনিসগুলা একটু মানে অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে, টাফ লাগতে পারে, বাট আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাইলে কিন্তু আপনার কাছে খুবই সহজ মনে হবে। মাথাটা ঠান্ডা রেখে দিবেন। আর এগুলাতে কিন্তু যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন আনসারটা, তাইলে মার্ক কাটা যাবে না খুব সহজে। আপনি যদি ইনস্ট্রাকশনস পড়ে সুন্দর করে দেন, তাইলে কিন্তু মার্ক কাটা যাওয়ার চান্সেস কম। প্লাস অর্ডার মেনটেন করে যেহেতু আসে, এগুলো ফাইন্ড আউট করাও খুবই সহজ। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা শিখলাম বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিকস অথবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপস অফ আইএলটিএস রিডিং মডিউল, যেটা ছিল ডায়াগ্রাম লেবেলিং। সো আমি বলবো বাসায় আপনারা সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। ইন্টারনেটে অনেক রিসোর্সেস আছে, সেখান থেকে আপনারা একটু খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করার ট্রাই করেন। ডায়াগ্রাম লেবেলিং লিখলে অনেক স্যাম্পল কোয়েশ্চেন্স চলে আসবে, সেগুলো আপনারা প্র্যাকটিস করেন আর বেশি বেশি মক টেস্ট দেন। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।